অবশেষে একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। হামে আক্রান্ত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক দফা পেছানোর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকের পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, সরকারের মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪,০০০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই প্রকল্প দ্বারা সরাসরি উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে। আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেদিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে। হামের টিকা নিয়ে কোথায় কি ভুল হয়েছে তা খুঁজে বের করার আগে মানুষের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকাদান ব্যবস্থাপনায় কোনো ভুল বা অব্যবস্থাপনা হয়ে থাকলে তা নিয়ে তদন্ত করার বিষয়টি পুরোপুরি বাতিল করা হয়নি। এই সংকট মোকাবেলার পর সরকার বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাম সংক্রান্ত পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও সরকার এই সংকট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তা এবং ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারকে ৩,৮০,০০০ ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। ভেন্টিলেশন পর্যাপ্ত পরিমাণে আমরা প্রত্যেক জায়গায় দিয়েছি এবং আমাদের হাতে আজকে ঠিক এই মুহূর্তে পর্যন্ত আরও 10টি ভেন্টিলেটার আমেরিকা থেকে আমাদেরকে দান করেছে আমাদের একজন প্রাইভেট এন্টারপ্রিনিয়র অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন। আমরা সেইগুলো আজকে ডিস্ট্রিবিউট করব। আমরা আজকে ৭৬,৬১৬ ভায়াল টেন্ট অ্যামাউন্ট টু 3,83,080 ডোজ আমরা ভ্যাকসিন আজকে হাতে পেয়েছি। আমাদের হাতেও তো আরও আছে না, আমাদের হাতেও আরও পর্যাপ্ত পরিমাণ আছে। আমরা পোলিও ভ্যাকসিনটা আমরা দেওয়া শুরু করব, এটাও দেওয়া কোনো অসুবিধা হবে না। জুন নাগাদ আমরা ভিটামিন এ পেয়ে যাব সম্পূর্ণ, এবং আমরা বৎসরে যেটা প্রি ডিসাইডেড থিং 2 বার করে ভিটামিন এ দেওয়া পুষ্টির জন্য, সেটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। উই আর নট ল্যাকিং বিহাইন্ড ইন দিস সেক্টর অ্যাট দিস মোমেন্ট। দেশের উৎপাদনশীল মানব সম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে ৬০০ কিলোওয়াট পিক সম্পন্ন অনগ্রিড
ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রকল্পের চুক্তি সই হয়। সেখানে নবায়নযোগ্য বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন 2030 সালের মধ্যে ন্যূনতম 2000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। আর এর আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। আর এর জন্য 10 বছরের মধ্যে এসএসসি ও 12 বছরের মধ্যে এইচএসসি সম্পন্ন করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে 2000 মেগাওয়াট সোলার এনার্জির বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে যেমনিভাবে আমরা সাশ্রয় পাব, তেমনিভাবে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে। সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো। অপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট, এই স্পেস কোম্পানি তারা এখানে সোলার এনার্জি প্রডিউস করবে এবং তোমাদের যে প্রয়োজন আছে সেটাকে তারা মিট করবে। তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। ভঙ্গুর অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে না পারলে অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বিভাজন সৃষ্টি করেছে। এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। অতএব এই সরকারকে এই ভাঙা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই কারণে আমাদের সমস্ত ভোটারদেরকে সজাগ করতে হবে, যাতে অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার করার এই জটিল সময়টাতে কেউ আমাদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে। আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে এবং সেই অজুহাতে যাতে আবার রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আপনারা সে ব্যাপারে সজাগ থাকবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2026-2027 সেশনের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল 10টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে 1 ঘন্টার বিরতি দিয়ে ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে 14টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 41 জন। মোট 11,097 জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে ভোটের মাঠে রয়েছে 3টি প্যানেল। সেগুলো হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেল। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন, ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের চামুচা এলাকার একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় 54টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল ফোন, 3,980 পিস ইয়াবা ও 19,450 পিস ট্যাপেন্টাডেল ট্যাবলেট জব্দ করা হয়। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ অভিযান। দুপুরে মহিলা কলেজ পাড়া সংলগ্ন মহলদার আম্রকানন বাগানে গাছ থেকে আম পেড়ে মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন্নাহার। এই উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আম ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনের আগে জেলা প্রশাসক বাগান পরিদর্শন করেন এবং আমের গুণগত মান ও নিরাপদ উৎপাদনের বিষয়ে খোঁজ খবর নেন। নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। আগামী 20 মে থেকে হিমসাগর, 25 মে ল্যাংড়া, 5 জুন আম্রপালি, 15 জুন ফজলি, 20 জুন হাড়িভাঙ্গা, 22 জুন বানানা, 30 জুন আশিনা ও বাড়িচার, 5 জুলাই কাটিমন এবং 31 জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা যাবে। এ সময় জেলা প্রশাসক লুৎফুন্নাহার বলেন, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার সব বাগান মালিক ও ব্যবসায়ীকে অনুসরণ করতে হবে। নিয়ম ভঙ্গ করলে জরিমানা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাটের কড়ইকান্দা গ্রামে পারিবারিক কলহের জেরে 2021 সালের 7 অক্টোবর ভোরে সুজিত দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রী ইতি রানী ও শাশুড়ি জ্যোৎস্না রানীকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে সন্ধ্যা রানী হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত সুজিতের মৃত্যুদণ্ড এবং সেই সঙ্গে 30,000 টাকার অর্থদণ্ড দেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গল্প উপন্যাসে পরিচিত এক প্রাণী দুম্বা। তবে এবার দেশেই বাণিজ্যিকভাবে এই প্রাণী লালন পালন করছেন গাইবান্ধার সাদুল্লাপুরের তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান। প্রত্যন্ত গ্রামে দুম্বার লালন পালন করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। গাইবান্ধার সাদুল্লাপুর প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ প্রধানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মরুর দেশের প্রাণী দুম্বা আরব্য রজনীর উপকথায় বেশ পরিচিত। দেশের বিভিন্ন 5 তারকা হোটেলেও মেলে দুম্বার মাংস। প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয় এই প্রাণী। তবে এবার মরুর দেশে নয়, শস্য শ্যামলা বাংলাদেশেই মিলছে এই প্রাণী। শখের বসে অল্প কিছু দুম্বা দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামিলপুরের জাহিদ হাসান। বাণিজ্যিকভাবে দুম্বা চাষের ব্যতিক্রমী এই উদ্যোগ নেয়ায় বর্তমানে এলাকায় বেশ পরিচিত জাহিদ ও তার পরিবার। প্রথমে ভারতের রাজস্থান থেকে 3টা দুম্বা নিয়ে কাজ করি। তারপর পর্যায়ক্রমে আর 2টা দুম্বা মিলে 5টা 12.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমরা ফার্মটা মোটামুটি ভাবে শুরু করি। এর কাছে দুম্বা 2টা জাতের দুম্বা আছে, টার্কি এবং আওয়াসি জাতের দুম্বা। বাংলাদেশের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এজন্য আমাদের কোনো সমস্যা হয়নি। স্থানীয়রা বলছেন, জাহিদের এই উদ্যোগ তাদের অনুপ্রাণিত করছে। বর্তমানে দুম্বা পালনকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন তারা। অনেকেই দুম্বা পালনে দেখাচ্ছেন আগ্রহ। আমি আশা করি আপনার এই ওয়ার্ডের লোকজন জাহিদ হাসানের এমন সুন্দর উদ্যোগ দেখে এগিয়ে আসবে, জাহিদ হাসানকে সহযোগিতা করবে, পাশাপাশি তারা নিজেরাও এইরকম একজন উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করবে। মরুভূমির যে দুম্বা আমাদের বাংলাদেশের এই প্রাকৃতিক এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই 5 নং ফরিদপুর ইউনিয়নে যে উনি লালন পালন করতেছে, এটা দেখে আসলে এলাকার স্থানীয় ছেলেপেলে এবং শিক্ষিত বেকাররা অনুপ্রাণিত হয়ে নতুন করে আবার কিছু করার চিন্তা ভাবনা করতেছে। আমাদের এলাকায় খামার দেখে খুবই ভালো লেগেছে এবং আমিও চিন্তা ভাবনা করতেছি আমিও যেন এরকম একটা খামার করতে পারি। উপজেলা প্রাণী সম্পদ অফিস বলছে, এমন উদ্যোক্তাদের সবসময় সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে তারা। এটা আসলে ভেড়ার মতোই উৎপাদন একই রকম পদ্ধতিতে হয় এবং খুব কম খরচে উৎপাদন করা যায়। এটার রোগ বালাই এগুলো রিস্কও কম আছে, তো সেক্ষেত্রে এটা উৎপাদন অনেক লাভজনক। জাহিদ ভাইকে আমরা এই অফিস থেকে সার্বক্ষণিক উৎপাদন যে বিষয়ক যেগুলো পরামর্শ দেওয়ার সেগুলো আমরা দিয়ে আসতেছি। শখ থেকে শুরু হওয়া জাহিদের এই ছোট্ট উদ্যোগ আজ পরিণত হয়েছে সম্ভাবনাময় খামারে।
তার এই সফলতা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এলাকার অনেক তরুণকে। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দায়িত্ব গ্রহণের ৩ মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা ছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির উপর। সে লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে তারা। এবার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। আর 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন ABM এহসানুল মামুন। এরপরে নির্বাচনী প্রক্রিয়ার বাকি কাজে হাত দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নির্বাচন কমিশন 2026-এর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পর্কিত সকল প্রয়োজনীয় কার্যক্রম প্রচলিত নিয়ম ও বিধি অনুসারে পরিচালনা ও তদারকি করবে। কয়েকদিনের নাটকীয় পরিস্থিতির পর আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ফিরেছেন ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ৭৮ বছর বয়সী এই অভিজ্ঞ কোচের অধীনে আসন্ন বিশ্বকাপ খেলবে ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। গত নভেম্বরে অ্যাডভোকাটের কোচিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে কুরাসাও। তবে মেয়ের অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়েন এই ডাচ কোচ। তার জায়গায় নিয়োগ দেওয়া হয় আরেক ডাচ কোচ ফ্রেড রাটানকে। কিন্তু মার্চে চীনের কাছে 2-0 ও অস্ট্রেলিয়ার কাছে 5-1 গোলে হারের পর রাটানের বিরুদ্ধে খেলোয়াড়দের অসন্তোষের খবর ছড়িয়ে পড়ে। ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং খেলোয়াড়দের পক্ষ থেকেও অ্যাডভোকাটকে ফিরিয়ে আনার দাবি ওঠে। এরপরই আবার কুরাসাও শিবিরে ফিরলেন ডিক। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। অবশেষে একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। হামে আক্রান্ত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবে সরকার জানালেন শিক্ষামন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।